নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক, তার বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে, অর্থাৎ তাকে অপসারণ করার জন্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। তেমন একটা খবর এই মুহূর্তে উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস কনফারেন্স করে দিল্লিতে থেকে তিনি সরাসরি জবাব দিয়েছিলেন একদম সাংবাদিকদের মুখোমুখি হয়ে, যে ইমপিচমেন্ট প্রস্তাব যদি আনা হয় তৃণমূল কংগ্রেস তার কি স্ট্যান্ড পয়েন্ট থাকবে সেই সম্বন্ধে তিনি একদম পরিষ্কার বলে দিয়েছিলেন। এবং সেখান থেকে এই মুহূর্তে খবর উঠে আসছে যে সর্বদলীয় বৈঠক যেটা হয়েছে তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস তাদের যে সাংগঠনিক বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিভিন্ন সাংসদরা ছিলেন, সেখানেও কিন্তু এই একই প্রস্তাব উঠে এসেছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অফিসিয়ালি এই বাজেট অধিবেশনে একদম সরাসরি ইমপিচমেন্ট প্রস্তাব বা অনাস্থা প্রস্তাব আনা হবে। এবং সেটা যদি হয় এই বাজেট অধিবেশনে, সেটা ইতিহাস তৈরি হবে। আজও পর্যন্ত ভারতবর্ষের কোন ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়নি, প্রস্তাবটাই আনা হয়নি। সেটা পাস হবে কি পাস হবে না সেটা অনেক পরের কথা, কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব আনা হচ্ছে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক তার বিরুদ্ধে। এটা অবশ্যই এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। এবং অবশ্যই আমরা দেখতে পেয়েছি যে কিভাবে গতকাল জ্ঞানেশ কুমার, আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাকে অপমান করেছেন। আমরা এর আগেও অবশ্যই দেখেছি যে শুধুমাত্র সামনাসামনি নয়, সম্পূর্ণভাবে ছখানা চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে, কিন্তু কোনো চিঠির কোনো অ্যাকনলেজমেন্ট থেকে শুরু করে কোনো চিঠির কোনো জবাব আসেনি। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে তাদের সামগ্রিক সাংসদ তাদের মধ্যে যে মিটিং হয়েছে, সেখানে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বাজেট অধিবেশন যেটা চলতি যে বাজেট অধিবেশন, যেখানে বারংবার রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তাকে একদম বলতে দেওয়া হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছবি উঠে আসছে। সেই প্রেক্ষিতে আজকে 8 জন সাংসদকে একদম সাসপেন্ড করা হয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা, সরাসরি ইমপিচ করার জন্য প্রস্তাব আনা হবে। আপনারা জানেন যে ইমপিচমেন্ট মোশন আনার ক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্স আনতেই পারে, কিন্তু তারা হয়তো পাশ করাতে পারবে না, এবং মোশনটা আসবে এবং সেটা সরে যাবে সেখান থেকে, সেটাই সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ একটা ঘটনা হবে। কিন্তু অবশ্যই কিন্তু সংসদের যে সংসদের দলিলে লেখা থাকবে, এবং অবশ্যই এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় আপডেট সারা পৃথিবীর কাছে পৌঁছাবে। আমরা জানি না সরকার পক্ষ এই সম্বন্ধে সামগ্রিকভাবে তাদের কি ডিসিশন হবে, কিন্তু অবশ্যই ইমপিচমেন্ট মোশন যদি আনা হয় সেটা ভারতবর্ষের জন্য খুব লজ্জাজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ভারতবর্ষের মুখ্য নির্বাচনী আধিকারিক, যে আধিকারিককে একটা প্যানেল দ্বারা একদম বসানো হয়েছে, যে প্যানেলের মধ্যে প্রধানমন্ত্রী থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাকেন, তো তার বিশেষ কিছু বলার থাকে না। কিন্তু সেই প্যানেল দ্বারা মনোনীত যে মুখ্য নির্বাচনী আধিকারিক, তার বিরুদ্ধে কেন বিরোধীরা এককাট্টা হয়ে অনাস্থা প্রস্তাব আনছেন, কেন তার কোনো ধরনের কাজের প্রতি কারোর কোনো আস্থা নেই, এই প্রশ্নটা উঠবে। এবং বোঝার চেষ্টা করুন যে ভারতবর্ষ সর্ববৃহৎ গণতন্ত্র সারা পৃথিবীর মধ্যে, এবং সেই গণতন্ত্রকে যারা কন্ট্রোল করছে বা রক্ষা করার দায়িত্বে রয়েছে তারা হচ্ছে নির্বাচন কমিশন। এবং ভারতবর্ষের গণতন্ত্রের মূল ভিত্তিটাই কিন্তু ভোটাধিকার, এবং সেই ভোটাধিকারটাই কোথাও গিয়ে হরণ হচ্ছে, এইটা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ। এবং গত বছর আমরা দেখতে পেয়েছিলাম যখন থেকে এসআইআর শুরু হচ্ছে, তখনই কিন্তু এই ইমপিচমেন্ট আনা হতে পারে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, সেরকম একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল। 18ই অগস্ট সেই দিনটা 2025 সালে এসআইআর যখন একদম সবে ঘোষণা করা হবে, সেই সময় ইমপিচমেন্ট মোশন আনা হতে পারে বিরোধীদের তরফ থেকে, সেরকম একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে বিহারে আমরা দেখতে পেয়েছিলাম যে এসআইআর শুরু হয়ে গিয়েছিল এবং যথেচ্ছভাবে নাম কাটা গিয়েছিল। তার পরবর্তীতে বিহারের যখন রেজাল্ট বেরোয়, সেটা সম্বন্ধেও আমরা দেখতে পাই যে 14ই নভেম্বর বিহারের রেজাল্ট যখন বেরোয়, বিজেপি জিতে যায়। সেই রেজাল্ট নিয়ে বিভিন্ন বিতর্ক থাকে, বিভিন্ন বিতর্ক সেই রেজাল্টের উপর ভিত্তি করে তৈরি হয়। এবং এই ধরনের
যে বিতর্ক, সেটা কিন্তু রাজীব কুমার কেন, কোন মুখ্য নির্বাচনী আধিকারিক তারা থাকাকালীন এই ধরনের বিতর্ক তৈরি হয়নি। বিআরওদের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে, এবং তারও কোনো উত্তর আসেনি। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেইটার নামে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সবচেয়ে বড় সমস্যা বলতে অলরেডি 58 লক্ষ মানুষের নাম ড্রাফট ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের বিভিন্ন রকম সমস্যা ছিল, এবং 2002 সালের ভোটার লিস্টে তাদের কারোরই পরিবারের কারোর নাম ছিল না, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সামগ্রিক ভোটার লিস্ট থেকে। কিন্তু তার পরবর্তীতেও আমরা দেখতে পাই যে এই ড্রাফট ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর প্রায় 1.5 কোটি মানুষকে এসআইআর এর জন্য নোটিশ পাঠানো হয়, নোটিশ সার্ভ করা হয়, এবং তার পরবর্তীতে সেই নোটিশের ভিত্তিতে তাদেরকে শুনানিতে ডাকা হয়, যেখানে অমর্ত্য সেন থেকে শুরু করে মোহাম্মদ শামী কিংবা দীপক অধিকারী প্রত্যেককে ডাকা হয়েছে। এছাড়া বহু মানুষকে ডাকা হয়েছে, শশী পাজা থেকে আপনারা জানেন বহু নাম। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোনো স্বচ্ছতা কিংবা কোনো ধরনের কোনো উত্তর বা কোনো ধরনের কোনো ব্যাখ্যা ইলেকশন কমিশন দেয়নি। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন যান 5টার থেকে বৈঠক করতে, তার সঙ্গেও সঠিকভাবে ব্যবহার করেননি, রুডলি ব্যবহার করেছেন, এই ধরনের বিষয়গুলো ছিল। কিন্তু এগুলোর ভিত্তিতে তো অবশ্যই ইমপিচমেন্ট মোশন আনা যায় না। তাহলে ইমপিচমেন্ট মোশনটা কিসের ভিত্তিতে আসছে? সামগ্রিক এসআইআর প্রক্রিয়া এবং বিজেপির হয়ে কাজ করছে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, এইটা হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ। এবং বিজেপি যেমন শিখিয়ে দিচ্ছে তেমন কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ বারংবার করেছেন, অখিলেশ যাদব যে অভিযোগ বারংবার করেছেন, রাহুল গান্ধী যে অভিযোগ বারংবার করেছেন, ঠিক সেটার ভিত্তিতে এই মুহূর্তে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে কিন্তু বিরোধীরা। সেটা অবশ্যই সংখ্যার ভিত্তিতে পাস হবে না, সেটা অবশ্যই আমরা জানি যে সেটা নিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা চলবে। কিন্তু অবশ্যই তার থেকেও তাৎপর্যপূর্ণ যেটা বলে শুরু করলাম, যে ইমপিচমেন্ট মোশন যদি আদপেই আনা হয়, তাহলে জ্ঞানেশ কুমার এবং জ্ঞানেশ কুমার ছাড়াও ভারতীয় জনতা পার্টি, তাদের খুব একটা কিন্তু সুবিধাজনক অবস্থান থাকবে না সংসদের অভ্যন্তরে এবং সংসদের বাইরেও। সারা পৃথিবীতে এই নিউজ যখন ছড়িয়ে পড়বে, ভারতবর্ষের মুখ্য নির্বাচনী আধিকারিক, যাকে সরাসরি একটা প্যানেলের দ্বারা ইলেক্ট করে নয়, সিলেক্ট করে বসানো হয়, সেই ব্যক্তির বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এনেছে 234 জন বিরোধী পক্ষে থাকা সাংসদ, তখন সেটা খুব একটা কিন্তু সুখকর হবে না। এই খবর এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছেন এবং বেশ খানিকটা সময় ধরে তিনি একসাথে দিল্লিতে থাকছেন। তার পেছনে যে কোনো না কোনো বড় রণকৌশল থাকবে আমরা জানতাম, এবং এই মুহূর্তে যে ইমপিচমেন্ট মোশনটা আনা হবে বলে আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি, সেটা কিন্তু রণকৌশলের অন্যতম একটা ফসল হিসাবেই রাজনৈতিক ব্যক্তিত্বরা দেখছেন, রাজনৈতিক পরিমণ্ডল দেখছে। আমরা অবশ্যই নজর রাখবো যে এই ধরনের কোনো মোশন আদপেই আনা হয় কিনা। বাজেট অধিবেশনের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটতে পারে, আমরা অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবো, আপনাদের জানাতে থাকবো। সমস্ত খবর আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।